আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজ দুটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, বিশ্লেষণও করার চেষ্টা করব। বন্ধুরা, প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন। একটা কথা প্রচলিত আছে যে নগরে যখন আগুন লাগে তখন দেবালয়ও এড়ায় না, অর্থাৎ নগরের আগুন প্রার্থনাশালাতেও ছড়িয়ে যায়। বাংলাদেশে গত 3 থেকে 4 দিন ধরে তুমুল আন্দোলন চলছে কোটা সংস্কারের দাবিতে। এই আন্দোলনের খবরাখবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইতোমধ্যে ছড়িয়ে গেছে। প্রতিদিনই আল জাজিরা, CNN, রয়টার্স, BBC এই সমস্ত আন্তর্জাতিক মানের প্রথিতযশা গণমাধ্যম বাংলাদেশের উপর চোখ রেখেছে এই খবরগুলোর আপডেট দিতে। প্রিয় বন্ধুরা, আমরা দেখছি যে এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গের একজন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তিনি স্ট্যাটাস দিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন। তিনি সেই স্ট্যাটাসে বলেছেন যে আমার খুবই অস্বস্তি লাগছে, আমি খুবই উদ্বিগ্ন যারা রাস্তায় নেমেছে তাদের জন্যে এবং তাদের মায়েদের জন্যে। স্বস্তিকা মুখার্জির এই স্ট্যাটাস পেয়ে আন্দোলনকারীরা খুব উচ্ছ্বসিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। অন্যদিকে কোরিয়ান জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম তিনিও বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে ছাত্রদের নিরাপদ জীবন প্রত্যাশা করেছেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে যখন আন্দোলন হয় তখন আন্দোলনকারীদের পক্ষ এবং সরকারের সঙ্গে সমঝোতার জন্য সুশীল সমাজ এগিয়ে আসে, কিন্তু আমরা কোনো ধরনের অভিভাবকত্ব নেবে এমন সুশীল সমাজের প্রতিনিধি দেখতে পাচ্ছি না। আমরা বিগত সময়ে দেখেছি, আমরা পাকিস্তানের সময়ে দেখেছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক সময়ে বঙ্গবন্ধুর সঙ্গে এবং পাকিস্তানের সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন। অন্যদিকে মুক্তিযুদ্ধের পরে বিচারপতি হাবিবুর রহমান, ব্যারিস্টার রফিকুল হক, ডক্টর আকবর আলী খান তারা কিন্তু বিভিন্ন সময়ে সমঝোতার উদ্যোগ নিতেন বা দুপক্ষের মধ্যে আলাপ আলোচনা করিয়ে দেবার দায়িত্বটি নিতেন। কিন্তু এবার এই ধরনের কোনো সুশীল সমাজের প্রতিনিধিকে এগিয়ে আসতে আমরা দেখিনি। প্রিয় বন্ধুরা, যাই হোক, আবার দেখা যাচ্ছে যে পরিচিত তারকাদের মধ্যেও এই বিষয়ে কথা বলতে অনীহা। নিঃসন্দেহে নিশ্চয়ই নেতিবাচক বলবেন না ইতিবাচক বলবেন, এই ধরনের একটা ধোঁয়াশার মধ্যে তারা রয়েছেন। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান সেই বিষয়ে দৃষ্টিপাত দিতে চাই। বন্ধুরা, আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে গাজার যুদ্ধরত ইসরায়েলের সবগুলো ফ্রন্ট এখন পালিয়ে যাচ্ছে মানে তারা হত্যা করছে আর পেছনে হটছে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। ধরুন, তারা জাবালিয়া থেকে সরে যাবার আগে 50 জন ফিলিস্তিনিকে খুন করে চলে যাচ্ছে, তারা রাফা ছেড়ে যাবার আগে 100 জন ফিলিস্তিনিকে খুন করে যাচ্ছে। এই ধরনের ঘটনা গত দুদিনে ঘটেছে। তবে তুমুল প্রতিরোধও গড়ে তুলেছে হামাসের সঙ্গে অন্য স্বাধীনতাকামী সংগঠনগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসলামিক জিহাদ, ডেমোক্রেটিক ফ্রন্ট ফর লিবারেশন অব দ্য প্যালেস্টাইন, সালাউদ্দিন ব্রিগেড, এগুলো তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাজার যে প্রতিরোধকামী স্বাধীনতাকামী সংগঠনগুলো সমন্বয় করে করে কাজ করছে, ফলে সফলতা বেশি আসছে। এর মধ্যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED যেটা আমরা বলছি, সেই IED দিয়ে কিন্তু দারুণ সফলতা পাচ্ছে স্বাধীনতাকামী সংগঠনগুলো। তারা রাস্তায় পুঁতে রাখছে, ফলে স্বাভাবিক অভিযান বিঘ্নিত হচ্ছে ইসরায়েলি বাহিনীর। প্রিয় বন্ধুরা, ইসরায়েলি বাহিনী বিভিন্ন অঞ্চল থেকে চলে যাবার আগে শেষ গণহত্যা চালাচ্ছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা বলেছেন, যারা ওইখানে এখন কর্মরত রয়েছেন। এর বাইরে আমরা যদি সমঝোতার উদ্যোগের কথা বলি তাহলে দেখব যে কাতার এখনও উদ্যোগ চালিয়ে যাচ্ছে। যেমন আজকের খবর হচ্ছে ইসরায়েলি বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবার জন্য। অন্যদিকে হামাসের প্রতিনিধি দলও সেখানে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রয়েছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা। দেখা যাক কি হয়। তবে আশায় গুড়ে বালি, কারণ যুদ্ধবিরতি হবার কোনো ধরনের সম্ভাবনা নেই।
নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে। যে কথাটা ইতোমধ্যে ইসমাইল হানিয়া বলেছেন যে গাজাকে পরিপূর্ণ স্বাধীন করবার জন্যে আসলে ইসরায়েলি বাহিনীকেই পরাজিত করতে হবে চূড়ান্তভাবে। এর বাইরে যতই আমরা মধ্যস্থতা বা সমঝোতার কথা বলি না কেন, কখনোই ইসরায়েলি বাহিনী এবং নেতানিয়াহু এই সমঝোতায় আসবেন না, তারা কেবল কালক্ষেপণই করবেন। এখন মিশরের উদ্যোগে এই যে নতুন করে আবার সমঝোতার সংলাপে বসা হচ্ছে, এতে কতটুকু কাজ হবে এর জন্য সময়ের অপেক্ষাই করতে হবে। তবে আমরা তো জানি এতে কোনো কাজ হবে না। সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রতিরোধকামী স্বাধীনতাকামী সংগঠনগুলোর তুমুল প্রতিরোধ। সেটাই সর্বশেষ আশার জায়গা। এভাবেই হয়তো মুক্তিকামী মানুষ ঘুরে দাঁড়াবে এবং বিজয়ে ত্বরান্বিত হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা।
নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তের উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই।